This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যজিৎ রায় মানেই একটা সামাজিক পরিস্থিতির প্রতিফলন প্রত্যেকটা জায়গায়, সে হীরক রাজার দেশি হোক বা নায়ক। এই সিনেমাটা নায়ক তো 1966 সালে এই নায়ক সিনেমাটা রিলিজ করেছিল, আর সেখানে উত্তম কুমারের সংলাপে কীভাবে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাটা সত্যজিৎ রায় শুনিয়ে দিয়েছিলেন। একবার ভাবুন তো, ভাবা যায় কিসের পরিপ্রেক্ষিতে কোন জায়গায় নিয়ে গিয়ে ফেলা, অসাধারণ। মানে দেখুন, তার মানে তখনই ওই ভারতের সমাজে এই জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনটা কিন্তু অনুভব করেছিলেন সত্যজিৎ রায়। মানে তখন সমাজে ছিল আর কি, ব্যাপারটা বোঝা যাচ্ছিল। তারপর 70-এর দশকে পরিবার কল্যাণ পরিকল্পনা নিয়ে এলেন ইন্দিরা গান্ধী। এমার্জেন্সিতে জোর করে নশবন্দির অভিযোগ উঠল। রাজনৈতিক ভাষ্যকাররা কি বলেন জানেন? বলেন এমার্জেন্সির ওই কড়াকড়ি ঠড়াকড়ি ওগুলো কিচ্ছু না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব একদম নয়। মানে যা যা ধরা হয় আর কি, বিরোধীদের জেলে পোড়া, এসব কোনোটা না। মানুষ ইন্দিরা গান্ধীর ওপর ক্ষেপে উঠেছিলেন আসলে ওই নশবন্দির জন্য। ডাইরেক্ট অ্যাটাক না, নিজেদের কোথাও গিয়ে অধিকার বোধে ধাক্কা লাগছে এরকম ভেবে ফেলেছিল মানুষ। আর এই জায়গাটায় মানুষ, যে যেখানকার মানুষই হোক, যেরকম মানে লেভেলের মানুষই হোক, সবার একটা নিজের বেলা আটিসাটি আর কি, সেই জায়গায় কেউ ছাড়ে না। এবার ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি শুভেন্দু অধিকারীকে তাহলে উকিলের চিঠি পাঠাবেন? এটা তো পরিস্থিতি সেরকমই দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই লোকসভার বিরোধী দল নেতার বিরুদ্ধে বিধানসভার এই যে বিরোধী দল নেতা, তিনি এমনিতে কিন্তু অপমানসূচক কিছু বলেননি, মানে সেটা নিয়ে নতুন করে চিঠি টিঠি পাঠানোর কোনো বিষয় নেই, এটা পরিষ্কার। কংগ্রেস দল নিয়েও কিছু মন্তব্য করেননি। তাহলে চিঠিটা কেন পাঠাবেন? পাঠাবেন কারণ রাহুল চিঠিটা পাঠাতে পারেন যাতে তার পারিবারিক পেটেন্ট নিয়ে রয়েছে যে বিষয়টায়, সেটা শুভেন্দু অধিকারী ছিনিয়ে নিচ্ছেন এই অভিযোগে। কেন বলছি? আরে শুনলেন তো, পরিবার পরিকল্পনায় গান্ধী পরিবারের পেটেন্ট নেওয়া রয়েছে তো, নাকি শুনলেন তো? ইন্দিরা গান্ধীকে তার ওই সময় ভুগতে হয়েছে তার জন্যে। 7 দশকে দেশবাসীকে ফ্যামিলি প্ল্যানিং শেখাতে গিয়েই তো ইন্দিরা গান্ধী হেরেছিলেন। 25শে জুন অর্থাৎ এমার্জেন্সি ঘোষণার দিনটাকে আজকের দিনে কি হচ্ছে, সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। মানে বিষয়টা এখনও জিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে। আর জিয়ে রেখে কোন জিনিসটা করার চেষ্টা হচ্ছে? এমনি এমনি তো জিয়ে রাখা হয় না কোনো জিনিসকে, কোনো একটা উদ্দেশ্য নিয়েই হয়। এক্ষেত্রে উদ্দেশ্য কি সেটা তো পরিষ্কার। ঘুর পথে এমার্জেন্সির দায়টা ওই ইন্দিরা গান্ধী মানে কংগ্রেস মানে রাহুল গান্ধীর কাঁধে চাপানো। এবার ইন্দিরা গান্ধীর ওই এমার্জেন্সির দায় যদি রাহুল গান্ধীর হয়, তাহলে তো ওই ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়টাতেও রাহুল গান্ধীর পেটেন্ট নেওয়া উচিত। নেওয়া তার মানে হয়েই আছে, পারিবারিক সম্পত্তি। এবার বিজেপি এর থেকে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে তো রয়্যালটি প্রদেশ কংগ্রেসের পাওনা। বিধানসভার এই শীতকালীন অধিবেশনে অগ্নিমিত্রা পাল ব্যক্তিগত বিল আনার কথা ভাবনা চিন্তা করে দেখছেন, কারণ স্পিকার তাকে বলেছেন তিনি চাইলে প্রাইভেট বিল আনতে পারেন এই বিষয়টার ওপর, এই ফ্যামিলি প্ল্যানিংয়ের ওপর। মানে কংগ্রেস টু বিজেপি, মাঝখানে দুজন, রাহুল গান্ধী আর শুভেন্দু অধিকারী। তাহলে এই দুটো বিষয়ে বিল আনা হোক। একটা হচ্ছে 2 চাইল্ড পলিসি, যেটা জন্মবিন্যাসের কথা, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, টিএমসির বিধায়ক হুমায়ুন ভাই বলেছে। এবং আরেকটা হচ্ছে আমাদের অনুপ্রবেশকারীর ধর্মান্তকরণের যে বিষয়টা, কেউ দেখতে পাচ্ছি তো আমরা বিয়ে করছে সম্পূর্ণভাবে ধর্মান্তকরণ করার জন্য। আমি বলতে স্পিকার মহোদয় বলেন যে আপনি প্রাইভেট বিল আনতেই পারেন। সুতরাং আমি আমার সম্মানীয় এলওপির সাথে গতকালই কথা বলেছি, ধর্মান্তকরণ এবং 2 চাইল্ড পলিসি এটা নিয়ে উইন্টার সেশনে আমরা দেখব যে যদি প্রাইভেট বিল সেটা যদি আনা যায়। এই বিষয়টা যদি এরকম হয় তাহলে তো রাহুল গান্ধী কোনো মতেই রয়্যালটি ক্লেম করতে পারবেন না। তবে হ্যাঁ,
বিজেপি ভরতপুরের এই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাতে পারে, কারণ এই মুসলিম পরিবারগুলোতে যে ফ্যামিলি প্ল্যানিং হয় না এ কথা বলে বিজেপির হাতে মোক্ষম অস্ত্রটা তো তিনিই তুলে দিয়েছেন। অগ্নিমিত্রা যেটার কথা উল্লেখ করলেন, একটা মুখ ফসকে তার বেরিয়েছে, মুখ ফসকাক বা যেভাবেই হোক বলেছেন পরিষ্কার ভাষায়, এটা তো আপনাদের শুনিয়েছি আমরা এর আগে। এবার অগ্নিমিত্রা সেটা সেখান থেকে পিক করে নিয়েছেন। রাজনীতিতে কোনো কিছু কেউ পড়তে দেন না, জানেন তো, ওই একদম স্লিপ ফিল্ডাররা যেরকম থাকে না, একবার ব্যাটে খোঁচা লাগলেই ঝাঁপিয়ে পড়ে তুলে নেয়, ঠিক সেরকম রাজনীতিতে একবার আপনি বেমক্কা কিছু একটু ভুল করে খোঁচা দিয়ে বসুন, দেখবেন মাটিতে পড়তে পাবে না, কেউ না কেউ ধরে নিয়ে আপনার দিকে বলটা ছুঁড়ে দেবে। এবার আপনি আউট হবেন কি আউট হবেন না সেটা ডিপেন্ড করছে ফিল্ডার কত ভালো তার উপরে। তবে দেখুন, হুমায়ুন এরকম সূত্রটা যদি ধরে না দিতেন তাহলেও কিন্তু এই দাবি এই সময় বিজেপি তুলতো, এটা পরিষ্কার বুঝতে পারছি, কারণ এটা বিজেপির নিজস্ব ফ্যামিলি প্ল্যানিং। উত্তরপ্রদেশ বিধানসভায় এই বিল তো পেশ হয়েছে, এর আগেই পেশ হয়ে গেছে। 2-এর বেশি সন্তান থাকলে সেই দম্পতি সরকারি সুযোগ সুবিধা পাবে না, এইটাই তো ছিল বিলের মূল বিষয়। যদিও বিলটা নিয়ে এখনও আলোচনা বা ভোটাভুটি কিচ্ছু হয়নি, আর এই নির্বাচনী ফলাফলের পর বিজেপি এই বিলটা নিয়ে এগোনোর সাহস দেখাবে বলেও তো মনে হয় না। কিন্তু বিষয়টা তো চালু, রাজস্থানেও 2 সন্তান নীতি চালুর দাবি উঠতে শুরু করে দিয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থানে এই দুটো জায়গাতেই কিন্তু বিজেপি ক্ষমতায়। এবার বাংলায় তারা বিরোধী, তাহলে বাংলায় বিলটা কেন নিয়ে আসতে চায় বিজেপি? অগ্নিমিত্রা পাল এই যে শীতকালীন অধিবেশনে বিলটা নিয়ে আসার কথা বলছেন, তার মানে কি? তার মানে বিলটা এখনই নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই। আর রাতারাতি বিলের খসড়া তৈরিও তো করা যায় না, এরা বিল বলে তো ব্যাপার এত ছোটোখাটো ব্যাপার তো না, যখন তখন ইচ্ছে হলো করে দিলেন, হয় নাকি? তাহলে বিলের কথাটা বলা হলো কেন? ওটা হচ্ছে বিজেপি নেতাদের ফাঁদ কাটার ছুরি। ওটা শুধু বিল না, বিলের মতো দেখতে, ওটা আসলে একদম সুইস ছুরি, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফাঁদে ফেলতে চান, এটা তারা বুঝতে পারছেন। কোথাও গিয়ে এই বিভিন্ন রকম এই যে পরপর অনেকগুলো ফাঁদ সাজিয়ে রেখেছেন, সেগুলো বলবো একটু একটু করে। এবার বিজেপি নেতারা সেই ফাঁদ কেটে বেরোনোর জন্যই আস্তিন থেকে এই ছুরিটা বার করছেন, বা বলা ভালো আস্তিনের মধ্যে ছুরিটা রেডি করে রাখছেন। মানতেই হবে এই পরিস্থিতিতে কিন্তু একদম মানানসই একটা ছুরি বের করেছেন শুভেন্দু অধিকারীরা। যে সে ছুরি নয়, বললাম একেবারে সুইস অল পারপাস নাইফ, বিভিন্ন ক্ষেত্রে কাজে লেগে যাবে, একটা ক্ষেত্রে না। যেখানে যেরকম গতকাল বিধানসভায় ন্যায় সংহিতা নিয়ে আলোচনা ছিল, মানে আপনাদের বুঝিয়ে বলছি কোন কোন ফাঁদ পাতা আছে যে ফাঁদগুলোকে কাটার জন্য বিজেপির ছুরির দরকার পড়ছে আর কি। তার মধ্যে প্রথমটা তো ওইটা, গতকাল বিধানসভায় ন্যায় সংহিতা নিয়ে আলোচনাটা। এবার শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা কি বলেছিলেন পাস হয়ে গেছে যে জিনিসটা, সেই আইনটাকে নিয়ে এখানে আলোচনা করে কী লাভ? তার থেকে বরং লাভ জিহাদ, ধর্মান্তকরণ আর 2 সন্তান নীতি নিয়ে আলোচনা হোক। কোথায় ন্যায় সংহিতা আর কোথায় লাভ জিহাদ, ধর্মান্তকরণ আর 2 সন্তান নীতি? কিন্তু এইটা ওই ছুরির কাজ। ফাঁদ এলে সেটাকে কাটতে হবে, কীভাবে কাটবেন সেটা আপনার ভাবার দরকার নেই, কাটা নিয়ে কথা। এবার এটা কিন্তু ইন্দিরা জমানার 2 সন্তান নীতি নয়, বিজেপির নিজস্ব 2 সন্তান নীতি, যেটা তারা বলছিলেন। বা তার সঙ্গে মানে কেন আমি বলছি ছুরি না, ব্যাপারটার মধ্যে এতগুলো জিনিস জুড়ে যাচ্ছে যে কোনো জিনিসটাকে একটাকে আলাদা করে দেখতে পারবেন না, বিভিন্ন রকম জিনিস তার মধ্যে মিশে রয়েছে। সেই জন্যই সেটা অল পারপাস। কখনো এক্ষেত্রে এই পয়েন্টটা কাজে লাগবে, কখনো ওদিকে কাটতে অন্য দিকটা কাজে লাগবে। বিজেপি তার এই নিজস্ব 2 সন্তান নীতির সঙ্গে ধর্মান্তকরণ আর লাভ জিহাদকে মিশিয়ে রেখেছে। মানে শুধু ইস্পাতের ছুরি নয়, তাকে আরও ধারালো করতে ধাতু সংকর মেশানো হয়েছে। কাল ন্যায় সংহিতার বিরোধিতাকে খণ্ডন করতেই ছুরিটা ব্যবহার হয়েছে, দেখলেন তো। পরপর 3টে জিনিস তুলে দেওয়া হলো, একসঙ্গে মিলিয়ে মিশিয়ে অন্যরকম ব্যাপার হয়ে গেল। সোমবার রাজ্যভাগের বিরোধিতা করার সময় আসবে, কারণ সোমবার তো এই আলোচনাটা থাকবে।
সেখানেও কিন্তু ওই রাজ্যভাগের বিরোধিতাকে খণ্ডন করতে এই ছুরি চালাবে বিজেপি। চালাতে তো হবেই, পরিস্থিতি তো সেরকমই, সুবিধের তো নাও ক্ষেত্রেও। নিশিকান্ত দুবে মালদা আর মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন। এবার তারপরেই তো বিধানসভায় রাজ্য ভাগ বিরোধী প্রস্তাবটা এনে ফেলেছে তৃণমূল। তারা তো জাস্ট বসেছিল। এটা তাদের জন্য একদম উইন উইন সিচুয়েশন। পুরো হাতে তৈরি করে বিষয়টা দিয়ে দিয়েছেন নিশিকান্ত দুবে, তারা সেটাকে জাস্ট কাজে লাগাচ্ছেন। ওই বললাম, কেউ কারোর খোঁচা মাটিতে পড়তে দেবেন না, তার আগেই কেউ না কেউ লুফে নিয়ে সেটাকে কাজে লাগিয়ে দেবেন। যা থাকবে তৎক্ষণাৎ কাজে লাগিয়ে দাও, ভবিষ্যতের জন্য কিছু ফল তোলা থাকবে। ফলে ওই রাজ্যভাগ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। এবার খেয়াল করে দেখুন, রাজ্যভাগ বিরোধী প্রস্তাব যদি আসে, বাংলার বিজেপির পক্ষে সেখানে সায় দেওয়া সম্ভব নয়, রাজ্যভাগের পক্ষে কথা বলা সম্ভব নয়। কারণ যদি তারা রাজ্যভাগের পক্ষে কথা বলে, তাহলে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তারা উত্তরাধিকার কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ তিনি তো বাংলাকে জুড়ে রেখেছিলেন ভারতের সঙ্গে, এটা তো বিজেপিরই দাবি। আর শ্যামাপ্রসাদের থেকেই তো বিজেপি তৈরি হয়েছে, শ্যামাপ্রসাদ মানেই বিজেপি। আবার দেখুন, বাংলা ভাগের বিরোধিতা করাটাও তো তাদের পক্ষে সম্ভব নয়। ভাবছেন কেন? কারণ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, ওই যে বললাম, সংসদে মালদার, মুর্শিদাবাদ আর তার সাথে বিহারের 3 জেলার সাঁওতাল পরগনাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। সংসদে কিন্তু নিশিকান্ত দুবের এই বক্তব্যটা নথিভুক্ত রয়েছে। তিনি বাংলা ভাগের দাবি তুলেছেন, এটা নথিভুক্ত হয়ে গেছে সংসদে। আর বিধানসভায় বিজেপি বিধায়করা যদি বাংলা ভাগের বিরোধিতা করেন, তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা? একই পার্টি 2 বক্তব্য, লোকসভায় তাদের একটা বক্তব্য রেকর্ড হয়েছে, আর বিধানসভায় তার পুরো উল্টো বক্তব্য রেকর্ড হবে। হয় নাকি? লোকে এটা তো দ্বিচারিতা বলবে, মানবে? তাহলে এবার উপায়, শাসক দলের প্রস্তাবের সঙ্গে এমন একটা দাবি তুলে দাও যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এটাই এখন বিজেপির স্ট্র্যাটেজি। সোমবার বাংলার এই বিজেপির এসকেপ রুট কিন্তু তৈরি হয়ে রইল, আগের দিনই তারা তৈরি করে রাখলেন। অ্যাডভান্স প্ল্যানিং আর কি। আলোচনা যে মুহূর্তে শুরু হবে, নিশ্চিত তারা রোহিঙ্গা, অনুপ্রবেশ, লাভ জিহাদ, ধর্মান্তকরণ, 2 সন্তান নীতি নিয়ে আলোচনার দাবি জানাবে। এবং স্বাভাবিকভাবে এইগুলোর একটাও সরকারের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হবে না। এবার তারা প্রস্তাব দিলেন, সেটা সরকার মানল না, তাহলে তো কি হবে? সেটা তো একদম চেনা অঙ্ক, ওয়াকআউট। এটাই তো এতদিন হয়ে এসছে, একদম বাঁধা একটা রাস্তা। এটা কিন্তু অনুমান, জানেন তো, মানে ইতিপূর্বে যা যা দেখেছি এবং যেভাবে ঘটতে দেখেছি, সেটার ধারাবাহিকতা বজায় রাখলে এটাই কিন্তু এসে দাঁড়ায়। তাই আপনাদের সামনে শেয়ার করলাম এটা। এবার বিজেপি সোমবার এটাই করবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা ছাড়া আর কোনো পথও কি তাদের সামনে খোলা রয়েছে? দেখছি না তো। আজকে আমরা প্রতিবাদ করছি, এখানে কিন্তু হিন্দু বা খ্রিস্টান বা শিখ এই বিষয়টা নয়, এটা অন্যায়, এটা করা হচ্ছে, হিন্দুদেরকে কোণঠাসা করা হচ্ছে। ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী এই খেলাটা খেলছেন, অনুপ্রবেশদের ঢোকানো হচ্ছে, রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন, বারবার বলা সত্ত্বেও 72টা চেকপোস্টের জমি বিএসএফকে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে, এটা কোনো হিন্দুত্বের কার্ড খেলছি আমরা নয়, উইচ ইজ ফ্যাক্ট। আমরা সেটা বলছি। কদিন আগে যেরকম ফিরহাদ হাকিম আমাদের বলেছিলেন অ্যাসেম্বলি থেকে বেরিয়ে যান, ফিরহাদ হাকিমের মতো মানুষরা আমাদের কদিন বাদে বলবেন পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যান। আমরা কতগুলো শব্দ খুব বারবার করে বলেছি, একটা জিহাদ, একটা হচ্ছে সালিশি বিচার ব্যবস্থা, একটা তালিবানি শাসন, চোপড়া থেকে আরিয়াদহ, এই শব্দগুলো। ও আমি এর মধ্যে শুনেছি কি জিজিয়া কর, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ অবধি আপনি বিজেপি করলে আপনাকে জিজিয়া কর দিয়ে আপনাকে ওখানে থাকতে হবে। মানা যাচ্ছে না রে। লাইন হিন্দুত্বের নয়, লাইন ভারতীয়ত্বের, লাইন ভারতীয় সংস্কৃতিকে বাঁচানোর লক্ষ্যে। এবার ভারতীয় সংস্কৃতির সাথে হিন্দুত্বের একটা সরাসরি যোগ আছে, ফলে ব্যাখ্যা আপনার মতন হতে পারে, কিন্তু ভারতবর্ষকে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে কিছু কথা সামনে নিয়ে আসতে হবে। কিন্তু মুসলিমদের মধ্যেও তো অনেক মানুষ
আছেন যারা বুদ্ধিজীবী, এগিয়ে থাকা সমাজের অংশ, কোনোদিন দেখেছেন তাদের প্রতিবাদ করতে?